আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। সবাইকে এসটিএস স্টোরি টেলিং বাই শাওন এর নতুন আরেকটি এপিসোডে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে তুহিন। আমি সরাসরি তুহিন ভাইয়ের ঘটনায় চলে যাই। তুহিন ভাই তার ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবেই শেয়ার করতে চাই। তুহিন ভাই বলেছেন যে স্টোরি টেলিং বাই শাওন এই চ্যানেলকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ এই চ্যানেলটি রান করার জন্য, এবং শাওন ভাই এবং আমরা যারা চ্যানেলটিতে আছি সবাইকে তুহিন ভাই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ঘটনাটি যেভাবে শেয়ার করেছেন আমি ওভাবে চলে যাচ্ছি, ঘটনায় যাচ্ছি। উনি এভাবে শুরু করেন যে, শামীম ভাই আসলে বেশ কয়েক বছর থেকে আমার একটু সমস্যা যাচ্ছে, যার কারণে আমি ঠিকমতো কথা গুছায় বলতে পারি না। দেখা গেল আমি যখন কথা বলতে শুরু করি একটা সিকোয়েন্সে অন্য কোনো একটা কথা বলে ফেলি যা সেই সিকোয়েন্সের সঙ্গে বা সেই সময়ের জন্য কথাটা উপযুক্ত হয় না। তাই আমি যখন আপনার সঙ্গে কথা বলবো বা ঘটনাটা পাঠাবো তখন দেখা যাবে যে আমি এক জায়গা থেকে অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। এটা আমার ইচ্ছাকৃত ভুল না, এটা আমার একটা নিউরোলজিক্যাল প্রবলেম আছে যার জন্য আমার এই সমস্যাগুলি হয়। আমি এভাবেই ঘটনাটি শেয়ার করলাম। তুহিন ভাই কোনো সমস্যা নেই, আপনি যেভাবে ঘটনা পাঠিয়েছেন আমরা ওইভাবেই আপনার ঘটনাটি শেয়ার করেছি এবং শেয়ার করতে যাচ্ছি। এবং শাওন ভাই এবং আমাদের পুরো টিম থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে ঘটনাটি শেয়ার করার জন্য। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমি ঘটনায় চলে যাচ্ছি। তুহিন ভাই তখন গ্রামে থাকতো। তুহিন ভাইয়ের বাবা বেশ সুপরিচিত একজন মানুষ ছিলেন তাদের গ্রামে এবং ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন। তাদের যে গ্রামের আবাদি ল্যান্ড ছিল বা ভূমি ছিল, ক্ষেত ছিল, ওইখানে তারা বিভিন্ন রকম ফলাদি চাষ করত এবং তখন তাদের অবস্থা বেশ ভালো ছিল। তুহিন ভাই একমাত্র পুরুষ ছিলেন তাদের বাসায় এবং তাদের বংশেই বলা চলে উনি সবচেয়ে বড় ছিলেন এবং তখন পর্যন্ত একমাত্র ছিলেন। তো তুহিন ভাই তাদের পরিবারের সবার কাছে খুব আদর পেত, লেখাপড়া করত, খেলাধুলা করত, সব কিছুতেই ভালো। তখন তুহিন ভাই ইন্টারমিডিয়েটে পড়ে, বেশ আগের ঘটনা। ইন্টারমিডিয়েটে পড়ে এবং সে তার সাইকেল চালিয়ে তার কলেজে যেত এবং তার বাসায় বলে যে তাকে একটা বাইক কিনে দেওয়ার জন্য। যেহেতু তাদের অবস্থা ভালো ছিল তুহিন ভাইকে একটা বাইক কিনে দেওয়া হয়। কিনে দেওয়া হলে সে এই বাইকটা নিয়ে কলেজে যেত এবং নতুন নতুন কেনার ফলে দেখা যেত বিভিন্ন এলাকা ঘুরতো। তুহিন ভাইয়ের এমনিতে কোনো বাজে অভ্যাস ছিল না এবং তাদের গ্রামে তুহিন ভাইয়ের বেশ ভালো পরিচিতি ছিল, ভদ্র ছেলে হিসেবে এবং স্টুডেন্ট হিসেবেও ভালো ছিল, খেলাধুলাতেও ভালো ছিল। তুহিন ভাই থেকে তাদের গ্রামের যে বাড়ি ছিল ওখান থেকে কিছুটা দূর হেঁটে যাইতে 10 থেকে 15 মিনিট লাগে। একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে তুহিন ভাই ক্রিকেট খেলতে যেত এবং বিশেষ করে একটু বেশিই যেত, কারণ সেই তুহিন ভাই যখন খেলতো সেই স্কুলের পশ্চিম দিকে একটা দোতলা মানে একতলা বিল্ডিং, ওপরতলা বিল্ডিংটা হয়নি, এরকম একটা বাড়ি ছিল যে এখনও কাজ হচ্ছে বাড়ির। সেই বাড়িতে লাবণী নামের একজন আপু ছিল। তুহিন ভাই লাবণী আপুকে বেশ পছন্দ করতেন। তো লাবণী আপুর বাবাও বেশ ধনাঢ্য এবং পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন এবং তুহিন ভাইয়ের বাবাও বেশ ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, উনিও ভালো পাওয়ারফুল ছিল। তো প্রতিদিন তুহিন ভাই যেত খেলা করতে। তো সেই খেলতো ক্রিকেটের খেলার ফাঁকে ফাঁকে উনি লাবণী আপুর সঙ্গে কথাও বলতো। তো এটা ওনার যে ফ্রেন্ড সার্কেল ছিল এটা ওনারা জানতো, কিন্তু দুই পরিবারের কেউ জানতো না। তো এমন হতে হতে চলতেছে তাদের তো বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক বেশ ভালোই চলে, আলোচনা হয় এবং তারা প্ল্যান করে যে তাদের যখন লেখাপড়া শেষ হয়ে যাবে তখন তারা বিয়ে করবে। তো যে প্ল্যান সেই ওইভাবেই তারা কাজ করতে থাকে, দুইজনেই লেখাপড়া করতে থাকে, রেজাল্টও ভালো হয়। রেজাল্ট ভালো হওয়ার একটা পর্যায়ে তুহিন ভাই ঢাকার কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো তখন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য উনি ক্লাস করার জন্য আসে, কিন্তু লাবণী আপুর চান্স হচ্ছে রংপুরের একটা রংপুরের একটা ভার্সিটিতে। দুই ভার্সিটিতে চলে যায়। তো নিয়মিত তাদের কথা হয় টেলিফোনে। তখন খুব সম্ভবত তারা কার্ড অথবা পয়সা দিয়ে টেলিফোন বুথ থেকে তারা কথা বলতো। তো
তো তারা যখন গ্রামে ফিরতো তখন তারা একসঙ্গে যোগাযোগ করেই গ্রামে ফিরতো। তো তখন যেহেতু তুহিন ভাই এবং লাবণী আপু দুইজনই বেশ ভালো স্টুডেন্ট, তারা ওইখানে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকে। তো একটা ছুটিতে তারা ঠিক করে যে ওনারা একসঙ্গে তাদের গ্রামে আসবে। গ্রামে আসলে যেহেতু তুহিন ভাই ঢাকাতেই থাকতো, তো লাবণী আপু করে কি, তার ভার্সিটি থেকে সরাসরি ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসলে ভোরের দিকে রওনা দেয়। ভোরের দিকে রওনা দিলে উনি ঢাকায় আসতে আসতে প্রায় সন্ধ্যার মতো হয়ে যায়। তো ওনারা চিন্তা করে রাতের গাড়িতে তারা তাদের গ্রামে যাবে, যেতে যেতে ভোর হয়ে যাবে। তো তারা একটা বাসের টিকিট কেটে তারা সেই বাসে ওঠে। কিন্তু এখানে হয় কি, কোনো এক কারণে লাবণী আপুর এক আত্মীয় ঢাকায় আসে এবং উনিও একই বাসে ওঠেন। একই বাসে উঠলে এখানে লাবণী আপু এবং তুহিন ভাইও তো একই বাসে ওঠার ফলে তাদের সরাসরি দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম কোশ্চেন তারা আন্টি মানে সেই আত্মীয় করতে থাকে। তো লাবণী আপু বা তুহিন ভাই তারা কোনো এক কথা বলে সেই টপিক্সটা কাটিয়ে নেয়, কিন্তু সেই আত্মীয়টা বিষয়টা খুব অন্যভাবে নেয়। সেদিন রাতে আপু বাধ্য হয়ে আন্টির সঙ্গে বসে এবং তারা বাড়িতে যায়। বাড়িতে গেলে আন্টি মানে তুহিন ভাই তো বাড়িতে চলে যায় এবং লাবণী আপুর সেই আত্মীয়া বেশ ঝামেলা করে এটা নিয়ে, বলে তোমরা একসঙ্গে কী করো, বা এটা নিয়ে কথা ছড়াতে থাকলে একটা সময় গিয়ে তারা তাদের কথাবার্তা কমে যায়, দেখাও কমে যায়। তবে একটা দিন তারা গ্রামেরই কোনো একটা জায়গায়, যেখানে পার্কের মতো একটা জায়গায় এসে সবাই ঘুরতে যায়, ওখানে তারা ঘুরতে যায়, কথা বলতে যায়। তো ঘুরতে গেলে সেদিন হচ্ছে সেই আত্মীয়া আবারও দেখে ফেলে। তো এবার ব্যাপারটা খুবই সাংঘাতিক পর্যায়ে চলে যায়। সাংঘাতিক পর্যায়ে চলে গেলে তাদের দুই পরিবারেই বিষয়টা জানাজানি হয়। তো জানাজানি হয়ে গেলে তুহিন ভাইয়ের বাবা বিষয়টা পজিটিভলি নেয়। ঠিক আছে, তোমরা তোমাদের লেখাপড়া শেষ করার পর আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। লাবণী আপার বাবা ছিলেন, উনি তেমন কিছু বলে নাই। তবে তুহিন ভাইয়ের বাবা কোনো একটা সময় সুবিধা মতো লাবণী আপুর বাবাকে কথাটা বলে, যে কিন্তু লাবণী আপুর বাবা কথাটা রাজি হয় না। রাজি না হলে তখন একটু বিরক্ত প্রকাশ করে, রাগ প্রকাশ করে লাবণী আপুর বাবা। তো এইটা নিয়ে আরও বেশি উত্তেজিত করে দেয় হচ্ছে সেই আত্মীয়া, মানে লাবণী আপুর আন্টি লাবণী আপুর বাবাকে আরও বেশি উত্তেজিত করে দেয়, যার ফলে ব্যাপারটা সমাধান না হয়ে আরও মানে কঠিনের দিকে চলে যায়। একটা সময় গিয়ে দাঁড়ায় যে লাবণী আপুর বাবা বলে যে এনিহাও প্রয়োজনে লাবণী আপুকে মেরে ফেলবে, তারপরেও তুহিন ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে না। তো এটা নিয়ে অনেক সমস্যা হয় তাদের গ্রামে, এটা ছড়াছড়িও হয়ে যায় এবং তুহিন ভাই চেষ্টাও করে শেষ পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু হয় না। তো লাবণী আপুকে আবার তারা সেই ভার্সিটিতে একটা সময় বলে যে তুমি এমন করলে তোমার ভার্সিটিতে লেখাপড়া বন্ধ করে দেবে। তো বাধ্য করে যে কথাবার্তা বা দেখা না করার জন্য একটা সময় আপুকে আবার সেই ভার্সিটিতে নিয়ে যায়। তখন একটা আলাদা বাসা নেয়, সেই আলাদা বাসায় তাদের এক আত্মীয়ার সঙ্গে লাবণী আপু এখানে থাকতে থাকে, আর তুহিন ভাই চলে আসে ঢাকায়। হঠাৎ করে সব কিছুই ঠিক চলছিল, বা সুযোগ সুবিধা যেভাবেই হোক তারা মাঝে মাঝে যোগাযোগ করছিল আপু এবং ভাইয়া। তখন তুহিন ভাই কথাটা বলে যে আমি তখন ক্লাস করছিলাম, একদিন ক্লাস করতে করতে হঠাৎ দেখি আমার প্রচণ্ড মাথা ব্যথা। আমি তাকিয়ে আছি, কিছু শুনতে পারতেছি না, মাথায় চোখেও দেখতেছি না, মানে হঠাৎ এরকম প্রবলেম হয়ে গেল। আমি টিকতে পারছিলাম না, তখন স্যারকে বলে আমি ক্লাস থেকে বের হয়ে যাই, বাসায় আসি। আমি যখন ক্লাস থেকে বের হই তখন বাইরে ঠান্ডা বাতাস ছিল, কিছুটা ভালো লাগে। কিন্তু হেঁটে যখন আসছিলাম টিএসসির কাছাকাছি আসতে আসতে দেখা গেল যে আমার আবারও প্রচণ্ড ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তাকাতে পারছিলাম না, সহ্যই করতে পারছিলাম না, হয় এত খারাপ লাগতেছিল। তখন একটা রিক্সা নিয়ে উনি ওনার হচ্ছে যে মেসে থাকতো, তখন উনি হয় জায়গা পায়নি হলে, তখনও সিট পায়নি। তখন উনি একটা মেসে উঠেছিল, সেই মেসে যাওয়ার পর গোসল করে খাওয়া দাওয়া করে মাথা ব্যথার বাম দেয়। তো এটা দিয়ে উনি ঘুমিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর তার শরীর কিছুটা ভালো লাগে, ভালো চলতে থাকে এভাবে। আবার পরের দিন ক্লাসে যাওয়ার পর একই সময়ে তার আবারও মাথা ব্যথা হয়।
সেদিনও উনি ছুটি নিয়ে চলে আসে। সেদিন আর মেসে না এসে উনি চলে যায় হচ্ছে একটা হসপিটালে গিয়ে উনি তার ট্রিটমেন্টটা কমপ্লিট করতে চেষ্টা করে। মানে ট্রিটমেন্ট ডক্টর দেখায়, ডাক্তার বলে যে আপনার কিছু টেস্ট দেওয়ার পর ওষুধ দিয়ে বলে যে দেখেন কয়েকদিনের মধ্যে না কমলে আপনাকে অন্য কোনো ফার্দার ট্রিটমেন্ট করবে বা তো দেখা যায় এরকম চলতে থাকে। ওষুধ খেয়ে 2-3 দিন ভালো থাকে, যাওয়ার পর আবার তার মাথা ব্যথা শুরু হয়। উনি বলে যে আমি একদিন ক্লাস করতেছিলাম, ক্লাস করা চলতেছে এখন আর ওই সময়টা না, আমার যখন সবচেয়ে শেষ ক্লাস তখন আমি দেখলাম যে ক্লাস হচ্ছে। সেদিন আমাদের এক ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, আমি জানালার পাশের বেঞ্চে বসি আমি ওখানে ক্লাস করতেছিলাম। তো ক্লাস শেষ, ম্যাডাম বলছিল যে আজকের মতো ক্লাস এখানে শেষ হয়ে যাবে, উনি পড়াগুলি বুঝাই দিচ্ছিল। হঠাৎ করে মানে একদম পুরো মানে ক্লাসের বারান্দাটা ফাঁকা, জানালার পাশে খুব বৃদ্ধ একটা মহিলা আসে, অনেক পুরনো একটা জামা কাপড়, দাঁতগুলো প্রচণ্ড কালো, কালসে হলদে, চোখ ফ্যাকাশে, একটা চোখে ছানি পড়া এবং মাথার চুলগুলো কোঁকড়ানো। সে মহিলা হঠাৎ তুহিন ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বিদঘুটে একটা হাসি দেয়, ভয়ঙ্কর একটা হাসি। তুহিন ভাই জানে যে কোনো স্বাভাবিক মানুষ এমন ভয়ঙ্কর হাসি দিতে জানে না। আর বেশ কয়েক মাস থেকে তুহিন ভাই এখানে লেখাপড়া করতেছে, এই কয়েক মাসের মধ্যে এমন বৃদ্ধ ভয়ঙ্কর চেহারার কোনো বৃদ্ধ মহিলাকে দেখে নাই। গা থেকে প্রচণ্ড পচা গন্ধ আসছিল, কর্পূরের গন্ধ আসছিল। বৃদ্ধ মহিলা কিছু একটা ছুঁড়ে দেয় তার দিকে। উনি দেখে একটা কাপড়ের টুকরা, অনেক পুরাতন। যে কাপড়ের টুকরাটা, এটা হচ্ছে তুহিন ভাইয়েরই একটা শার্টের অংশ, যেটা কিনা উনি অনেক দিন আগে ব্যবহার করতো তার গ্রামের বাড়িতে, যে শার্টটা এখন আর পরে না। এটা দেখে তুহিন ভাই প্রথমে কিছু মনে করে না, কিন্তু যখন একটু খেয়াল করে তখনই উনি বুঝতে পারে যে এটা তার পুরাতন একটা শার্টের কাপড়। উনি কাপড়টা হাতে ধরার পরে দেখে যে কাপড় থেকে একটা দুর্গন্ধ আসতেছে। ওনার একটা পেজ ছিঁড়ার পর সেই পেজের মধ্যে সে তার শার্টের ছোট্ট টুকরাটা নেয়ার পর উনি চিন্তা করে যে এই মহিলা কেন আমাকে এটা দিল। এটা উনি ভাবে যে ওনার বাড়িতে কাউকে বলবে বা যখন বাড়িতে যাবে এই শার্টের টুকরাটা তাকে দেখাবে, উনি দেখবে যে তার পুরাতন শার্টটা কোনোভাবে ছেঁড়া কিনা। উনি একটা এক্সট্রা সাদা কাগজে সেই কাপড়ের টুকরাটা নিয়ে পকেটে রেখে উনি ক্লাস থেকে বের হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যখন সেই তার শার্টের টুকরোটাকে পকেটে রাখে তখন থেকেই তার মাথাটা ঝিমঝিম করতে থাকে, একটা দুর্গন্ধ তার নাকে ভাসতে থাকে। তার কাছে মনে হচ্ছিল তার পেছনে কেউ হাঁটছে। একসঙ্গে তো সবাই ক্লাস থেকে বের হয়ে যায়, উনি যখন সবার সঙ্গে কথা বলছিল তখন আর এই প্রবলেমটা হচ্ছিল না। উনি ভাবছে যে ঠিক আছে, সমস্যা নেই, এটা হয়তো হতে পারে। তারপরেও উনি চেষ্টা করে যে যাক, এটা অসুবিধা নেই, যেহেতু সবাই একসঙ্গে আছে আর দুর্গন্ধটা হয়তো চলে যাবে। তো সবার সঙ্গে যখন একসঙ্গে থাকে তখন আর দুর্গন্ধটা তার নাকে আসে না। উনি মেন দরজা দিয়ে বের হয়ে সবার সঙ্গে আসতে থাকে। আস্তে উনি যে রাস্তাটায় যাবে তার অপোজিট সাইডে তার ফ্রেন্ড সার্কেল, ক্লোজ ফ্রেন্ডরা যারা ছিল ওরা চলে যায়, তখন তিনি একা থেকে উনি যখন আবার হাঁটা শুরু করে তখনই তার নাকে গন্ধটা আবার আস্তে আস্তে হালকাভাবে গন্ধটা আসতে থাকে। তো উনি যখন আরেকটু ভেতরে যায়, মানে আরেকটু সামনের দিকে যায়, তখন গন্ধটা আরও তীব্রতর হলে উনি যেখান দিয়ে যাচ্ছিল সেখানে বেশ বড় বড় গাছপালা ছিল। গাছপালা থাকলে উনি আশেপাশে তাকায় যে গন্ধটা কোত্থেকে আসে। হঠাৎ করে একটা গাছের নিচে যাবার পর উনি দেখে গন্ধটা এখানে বিকট, প্রচণ্ড এবং খুব বেশি গন্ধ। উনি চারদিকে খুঁজতে থাকে যে গন্ধটা কোত্থেকে আসে। তখন উপর থেকে একটা শব্দ হয়, কিরে আমারে খুঁজস? তুহিন ভাই উপরে তাকিয়ে দেখে
যে এটা সেই বৃদ্ধ মহিলা। তার দিকে তাকিয়ে প্রচণ্ড ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এবং একটা ভয়ঙ্কর একটা ভেংচি কাটে, যেটা স্বাভাবিক মানুষ করে না। এটা দেখে তুহিন ভাই দ্রুত সেই গাছের নিচে দিয়ে সামনে চলে যায়। তুহিন ভাই কি মনে করে পেছনে তাকায়। পেছনে তাকিয়ে দেখে সে বৃদ্ধ মহিলা বানর যেভাবে ঝুলে থাকে ডাল ধরে, ঠিক ওভাবেই ডাল ধরে ঝুলে আছে। এবং তুহিন ভাইকে দেখে প্রচণ্ড জোরে সেই ডালটা ঝাঁকাতে থাকে। ঝাঁকাতে ঝাঁকাতে মনে হচ্ছিল ডালটা ভেঙে পড়ে যাবে, ঠিক বাদরের মতো ঝাঁকাচ্ছিল। হঠাৎ করে সেই বৃদ্ধ মহিলা হাত ফসকে সেই নিচের পাকা রাস্তার মধ্যে পড়ে যায়, মাথাটা পড়ে নিচের দিকে। তুহিন ভাই দেখে সঙ্গে সঙ্গে ঘিলু ঠিলু রক্ত বের হয়ে যায়, মাথা ফেটে ঘিলু বের হয়ে যায় এবং রক্ত পড়তে থাকে। এটা দেখে তুহিন ভাই ভয় পেয়ে যায়। উনি দ্রুত সামনের দিকে হেঁটে যাচ্ছে। আবারও সেই পচা দুর্গন্ধ। এবার তুহিন ভাই কিছু না ভেবে উপরের দিকে তাকায়। উপরে তাকিয়ে দেখে সেই বৃদ্ধ মহিলা। বৃদ্ধ মহিলা বলে, কিরে, হিসাব মিলে না? এটা দেখে তুহিন ভাই ভয় পেয়ে যায়। আর এত বাজে গন্ধ ছিল, সঙ্গে সঙ্গে তুহিন ভাই বমি করে দেয়। বমি করে সামনে যাচ্ছিল কিন্তু যেতে পারছিল না। তার মাথা প্রচণ্ড ঘুরতেছিল। তার কাছে মনে হচ্ছিল মাটি সহ চারপাশ সব কিছু ঘুরছে ভন ভন করে। তুহিন ভাই সঙ্গে সঙ্গে রাস্তায় বসে পড়ে। কিছুক্ষণ বসে থাকে। তার বসার ধরনটা ছিল একটু ভিন্ন। তিনি হাঁটুটা গেড়ে হাঁটুর উপরে ভর দিয়ে বসে, হাত দুটো সামনের দিকে থাকে, ঠিক কুকুর যেভাবে বসে থাকে ওইভাবে। একজন রিক্সাওয়ালা আসে। রিক্সাওয়ালা এসে জিজ্ঞেস করে যে, মামা কি হয়েছে আপনার? ধীরে ধীরে তুহিন ভাই সম্বিত ফিরে যায়। বলে যে, আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি এখানে যাব, আমাকে নিয়ে যাও। সেই রিক্সাওয়ালাই তুহিন ভাইকে বাসায় নিয়ে যায়। দিন দিন তুহিন ভাইয়ের সমস্যা বাড়ছিল। তুহিন ভাই যেখানে থাকতো সেটা 4 তলা একটা বিল্ডিং ছিল। উনি সেই চিলেকোঠার দিকেই থাকতো। 2 জন রুমমেট ছিল, কিন্তু আজ হচ্ছে তুহিন ভাই একা। তার রুমমেট তার গ্রামের বাড়ি গেছে। তো সেদিন রাতে তুহিন ভাইয়ের ঘুম ভাঙে প্রায় মধ্যরাতের দিকে। প্রচণ্ড দুর্গন্ধে তার ঘুম ভাঙে। এই দুর্গন্ধটা পেলেই তুহিন ভাইয়ের হচ্ছে চোখে সেই ভয়ঙ্কর বৃদ্ধ মহিলার ছবিটা ভেসে ওঠে। তো উনি দেখে যে তার যে জানালা ছিল সেই জানালা দিয়ে সেই বৃদ্ধ মহিলা প্রচণ্ড ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। একটা চোখ ছানি পড়া, দাঁতগুলো কালো কুচকুচে, হলদে হলদে ভাব, একপাশে কুচকুচে। আজ সে মহিলা হা করে তাকিয়ে আছে এবং তার মুখ দিয়ে রক্ত পড়ে তার জানালার কাঁচটা ভিজে গেছে। এটা দেখে লাফ দিয়ে ওঠে হচ্ছে তুহিন ভাই। বিছানায় উঠে বসে। তখন তো আধো আলো ছায়া ছিল। সঙ্গে সঙ্গে উনি তার ঘরের মেন লাইটটা জ্বালায়। এতক্ষণ সে তার চিলেকোঠার লাইটে দেখতে পাচ্ছিল এই চেহারাটা। মেন লাইটটা জ্বালালে উনি জানালায় দেখে যে কেউ নাই। ঠিক তখন তার ঘরের দরজায় টোকা পড়ে, টকটক টকটক এভাবে টোকা পড়ে। টোকার শব্দ শুনে তুহিন ভাই ভয় পেয়ে যায়। তুহিন ভাইয়ের যে বন্ধু ছিল সে দরজার বাইরে থেকে বলে, তুহিন, দরজা খোলস না কেন? অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোল। ডাকটা শুনে তুহিন ভাইয়ের কলিজায় যেন পানি ফিরে আসে। উনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। খুলে দিয়ে দেখে যে বাইরে তার সেই বন্ধুটা দাঁড়িয়ে আছে হাতে ব্যাগ নিয়ে। তখন তুহিন ভাই বলে যে, কিরে, তুই বাড়ি যাস নাই? না, বাড়িতে তো আমি গেছিলাম, কিন্তু স্টেশনে বাস স্ট্যান্ডে যায় দেখি বাস নাই, পাই নাই দেখে চলে আসছি, কালকে যাব। তো তুহিন ভাইয়ের বন্ধুটা আর ঘরে ঢুকে না। সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে বলে, আমার ব্যাগটা ভেতরে নে। তখন তুহিন ভাই বলে, তুই ভেতরে আয়। কয়, আসমো, বাইরে তো ঠান্ডা বাতাস, আমি একটু ঠান্ডা হই। তুহিন ভাই সেই ব্যাগটা ঘরের ভেতর নেয় না। সে ব্যাগ নেওয়ার জন্যই যখন দরজার কাছে যায়, উনি দেখে যে সত্যিই বাইরে খুব ঠান্ডা বাতাস। উনি ব্যাগটা সে দরজার বাইরে রেখেই
হ্যাঁ সত্যি তো অনেক বাতাস, তো চল তো ছাদে যাই। তো ওনারা তো চিলেকোঠায় ছিল, এর সামনেই হচ্ছে ছাদ। সেই ছাদে যায়, গিয়ে ছাদের মাঝখানে দাঁড়ায়। দাঁড়ানোর পর দেখে যে অনেক সুন্দর বাতাস আসতেছে। তুহিন ভাইয়ের বন্ধুটা বলে যে, তুহিন, তোরে তো আমি একটা কথা কই নাই, আমি তো অনেক বড় একটা জিনিস পাইছি। তখন তুহিন ভাই বলে, কী পাইছিস? এটা তো সবাইরে বলা যাইব না, তুই তো আমার খুব কাছের বন্ধু, তোরে আমি কই, তুই আবার কাউরে কইস না। তো বল, আমি শুনি। তুহিন ভাই কয়, আমি না যাইতেছিলাম, তো হঠাৎ করে এক অদ্ভুত মানুষের সাথে দেখা, ওই একটা অদ্ভুত পাগলির সাথে দেখা। পাগলে আমারে কয়, তুই নিবি? আমি কই, কী নেব? অমূল্য সম্পদ। ওই কী অমূল্য সম্পদ? কয়, ওই বুড়ি তো আমারে এমন একটা জিনিস দিছে, আমি তো খুব খুশি হয়ে গেছি। ওই কী দিছে? আমার এমন এক জিনিস দিছে, আমি তো উড়তে পারি। উড়তে পারি মানে? কয়, আমি উড়তে পারি। এই কথা বলে তুহিন ভাই থেকে 3-4 হাত দূরে তার বন্ধুটা গিয়ে দাঁড়ায়। তুহিন ভাই দেখে, তার বন্ধুটা বলে, তুই আমার দিকে তাকায় থাক। তুহিন ভাই দেখে তার বন্ধুটা আস্তে আস্তে সেই ছাদ থেকে উপরে উঠতে থাকে, শূন্যে ভেসে যায়, প্রায় 15 থেকে 20 ফিট উপরে ভেসে যায়। আবার সে ধীরে ধীরে নামে, কিন্তু এবার কাছে আসে না। তুহিন ভাই থেকে 6-7 হাত দূরে বলে, তুহিন, তুই উড়বি? তুহিন ভাই অবাক হয়ে দেখে, ওনার মাথায় কোনো কাজ করতে থাকে না, কী করবে বুঝতেছেও না। তখন তুই বন্ধু বলে যে, কিরে তুই বিশ্বাস করিস না আমি উড়ি? এদিক আয়, তুই ছাদের কিনারে আয়, দেখ তোরে আমি আরও মজার জিনিস দেখি, আরও মজার জিনিস দেখাই তোরে। তুহিন ভাই যেমন সম্মোহিত হয়ে ধীরে ধীরে হেঁটে উনি সেই ছাদের একদম কর্নারে যে দেয়ালটা থাকে, সেই দেয়ালের পাশে গিয়ে দাঁড়ায়। দাঁড়াইলে কয়, দেখ তোরে আমি কি দেখাই। এটা বলে ঠিক মানুষ যেমন কোনো পুকুর ঘাট বা সুইমিং পুলে ঘাট থেকে ঝাঁপ দিয়ে সে পানিতে নামে, ঠিক এভাবে সে ছাদ থেকে নিচের দিকে ডাইভ দেয়। এটা দেখে তুহিন ভাই জোরে চিৎকার করে ওঠে, তার বন্ধুটার নাম ধরে। উনি ভাবে যে তার বন্ধুটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে বা আত্মহত্যা করবে। তার মাথায় কাজ করতে থাকে না, কি করবে। হঠাৎ করে তুহিন ভাই দেখে, উনি তো তার বন্ধুটা লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে তুহিন ভাই সেই ছাদ থেকে মাথাটা বের করে নিচে তাকায়। উনি দেখে যে সেই ছাদের অর্ধেক, মানে সেই বিল্ডিংয়ের অর্ধেক এসে অর্ধেক পড়ে তুহিন ভাইয়ের বন্ধুটা আবার উড়তে শুরু করে। উড়তে উড়তে সেই ছাদ সমান চলে আসে, এবার তুহিন ভাইয়ের সমান চলে আসে। তুহিন ভাইকে বলে, দেখ বুড়ি আমারে কি ক্ষমতা দিছে। এটা শুনে তুহিন ভাই একটু অবাক হয়। উনি বলে যে, কোন বুড়ি তোরে ক্ষমতা দিছে? কয়, দিছে। তুই কি ক্ষমতা চাস? উড়তে উড়বি? তুই কি উড়বি আমার মতো উড়বি? চল আজকে ওইরা তোকে বাড়ি যাই। তুহিন ভাই বলে যে, না আমি আজকে যাবো না, আমি কয়েকদিন পরেই যাবো বাড়িতে, পরীক্ষাটা শেষ করে। দূর, যা বিয়ার আসবে উইরা যাবো, আবার উইরা চলে আসবো। উড়বি তুই? তুহিন ভাই বলে, না আমি উড়বো না। হঠাৎ করে তুহিন ভাই সে বন্ধুটা জোরে ধমক দেয়, উড়বি না তুই? তুই ছাদের রেলিংয়ে উঠ, এখান থেকে ঝাঁপ দিবি, দেখবি ছাদের অর্ধেক পড়তে পড়তেই তুই শূন্যে ভাসোস। তখন তুই উইরা ছাদে যাইতে পারবি, উইরা তোর বাড়িতেও যাইতে পারবি, জেনে মন চাইবে বনে যাইতে পারবি। তুহিন ভাই বলে, তুই কি পাগল? মানুষ উঠতে পারে? এই কথা শুনে তুহিন ভাইয়ের বন্ধুটা এমন বিকটভাবে হাসতে থাকে, সঙ্গে সঙ্গে সেই তার মুখ থেকে প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসে। আর গন্ধটা আসার সাথে সাথে তুহিন ভাই ক্যাচ করে যে এই গন্ধটা সেই বৃদ্ধা ভয়ঙ্কর রূপী সেই বৃদ্ধার কাছ থেকে গন্ধটা আসে। উনি ছাদে তাকিয়ে দেখে সে বৃদ্ধাটা একদম সাদা কাপড় পরে বিশ্রী রূপে ভয়ঙ্করভাবে হাসতেছে আর তার সামনে উড়তেছে। এটা দেখে তুহিন ভাই একটা দৌড়ে তার রুমের দিকে যাইতে থাকে।
তুহিন ভাই পেছনে শুনে যে শ শ শব্দ হচ্ছে, ঝড়ের মতো শব্দ হচ্ছে। তুহিন ভাই দৌড়ে ঘরে ঢুকে যায়। উনি দেখে বৃদ্ধ মহিলা অনেক ঝড়ের বেগে তাকে ধরতে আসতেছে। তুহিন ভাই কোনো রকম দরজাটা লাগিয়ে, সিটকিনিটা লাগিয়ে দেওয়ার তাপাস করে একটা শব্দ হয় তার দরজায়, বাইরে থেকে শব্দ হয়, দরজা খোল, দরজা খোল, ব্যাগটা ভিতরে নে। তুহিন ভাই অবাক হয়ে যায় যে সেই ব্যাগটা তাকে ভেতরে নিতে বলছিল। এখন তার মনে পড়ে ব্যাগটা যদি ভেতরে নিত তাহলে তার কিনার সমস্যা হয়ে যেত। তুহিন ভাই দরজা খোলে না, তখনও দরজায় ধাপ ধাপ লাথি দেওয়ার শব্দ হয়, কিছুক্ষণ পরপর টোকা দেওয়ার শব্দ হয়। তুহিন ভাইয়ের ভয়ে ভেতরটা শুকিয়ে যায়, কি করবে বুঝতে পারে না। উনি দরজা খোলে না, দরজায় সিটকিনি দেয়, দরজায় চেয়ার দিয়ে, দরজায় তার ঘরে যা জিনিস আছিল ওগুলি দিয়ে দরজাটা শক্ত করে লক করে দিয়ে রাখে। তুহিন ভাই লাইটটা জ্বালিয়ে কাঁথা গায়ে দিয়ে নিজেকে মুড়িয়ে রাখে। সারা রাত আর লাইট বন্ধ করে না, উনি ঘুমাইতেও পারে না। ঘুমাইতে ঘুমাইতে ফজরে আজান হবার পর গিয়ে ঘুমায়। পরের দিন উনি আর ক্লাসে যেতে পারে না। দরজা খুলে পরে দেখে যে সব ঠিক আছে, ঘরের বাইরে কোনো ব্যাগ বা কিছু নাই। কিন্তু যে কর্নারে দাঁড়িয়ে উনি দেখছিল তার বন্ধুটা বাতাসে ভাসতেছে, উঠতেছে, উনি ওখানে গিয়ে দেখে একটা বিড়াল মরে, মানে একটা বিড়াল মরা, ওখানে মরা বিড়াল। তো উনি চিন্তা করে যে এই বাড়িতে তো বিড়াল নেই, এখানে মরা বিড়াল আসলো কিভাবে। তখন উনি বাড়িওয়ালার সেই মালিককে ডাকে, ওনাকে বলে যে এইভাবে এখানে মরা বিড়াল কীভাবে আসলো। সেই বাড়িওয়ালাও ভাবে যে কীভাবে আসলো এটা তো বলতে পারবো না, আর এটা তো একটু বিল্ডিংটা তো সিঙ্গেল, একটু দূরে, এখানে তো আসার কথাও না। তারপর তারা সেই মরা বিড়ালটাকে নিয়ে যায়। তো এভাবে থাকতে থাকতে ওনার শরীরটা আরও খারাপ হইতে থাকে। তো একটা দিন দরজায় শব্দ হয়, রাতে শব্দ হইলে উনি দরজা খোলে না। আজকে তার বন্ধুটা ছিল সাথে। সেই বন্ধুটারে জিজ্ঞেস করে, তুহিন ভাই কিরে, দরজায় কি তুই শব্দ শুনলি? বন্ধুটা বলে যে না, আমি তো কোনো শব্দ পাই নাই, ওই যে দরজায় কি যেন নক করতেছে। তার বন্ধুটা বলে যে না, কোনো দরজা নক করে না কেউ। উনি বলে যে আমি তো শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো আবার দরজা নক হচ্ছে, কিন্তু তার বন্ধুটা গিয়ে দরজাটা খুলতেছে না। তো তুহিন ভাই ভাবে যে হয়তো সে আলসেমির জন্য খুলতেছে না, বা এত রাত দেখে উনি খুলতেছে না। তো এর পরের বার যখন শব্দ হবে, তুহিন ভাই চিন্তা করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে ফেলবে। তো এবার আর শব্দ হয় না, বাইরে থেকে একটা শব্দ আসে, তুহিন, তুহিন। এটা হচ্ছে লাবণী আপুর কণ্ঠ। দুইটা ডাক দিয়ে দরজায় শব্দ হয়। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তুহিন ভাই দরজাটা খুলে দেখে বাইরে লাবণী আপু দাঁড়িয়ে আছে, অঝরে কান্না করতেছে। তুহিন ভাই বলে ভেতরে আসো। লাবণী আপু বলে আমি ভেতরে যাব না, তুমি বাইরে আসো। তুহিন ভাই বাইরে যায়। সে বাইরে যে লাইটের আধো আলো ছায়া ছিল, ওখানে দেখে অনর্গলভাবে কান্না করে যাচ্ছে লাবণী আপু। তার সমস্ত হাত দেখায়, হাতে দাগ, এগুলি সব পিটানোর দাগ। উনি বলে তার বাসায় তাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল, সেই আপু না করার ফলে আপুর বাবা, তার খালা তাকে প্রচণ্ড মারে, আপু পালিয়ে চলে আসছে তার কাছে। তুহিন ভাই কোনো হিসেবে মিলাইতে পারে না। উনি বলে তুমি কিভাবে আসলা, তুমি তো আমার বাসার ঠিকানা জানো না। কয় আমি তো জানি, তুমি আমার টেলিফোনে বললা না। এটা নিয়ে আর জন্য চিন্তা করে। তুহিন ভাই বলে চলো ভেতরে চলো, ও তোমার বন্ধু কিছু মনে করবে না? কয় না, ও মনে করবে না। তুহিন ভাই যখন তার রুমে ঢোকার খুব কাছে চলে আসে, পেছন থেকে কেউ লাবণী আপুর হাত ধরে একটা হ্যাচকা টান দেয়। হ্যাচকা টান দিলে টানটা এত জোরেই ছিল যে টানটা খেয়ে লাবণী আপু এবং তুহিন ভাই দুজনই পড়ে যায়। তুহিন ভাই উপরে ওঠে, কিন্তু লাবণী আপু উঠতে পারে না। লাবণী আপুকে টেনে সেই রেলিংয়ের কর্নারের রেলিং পর্যন্ত নিয়ে যায় হচ্ছে লাবণী আপুর সেই খালা। লাবণী আপুর সেই খালা লাবণী আপুকে একটা বকা দিয়ে বলে যে তোর এত বড় সাহস, তুই ঢাকায় চলে আসছোস একা,
তোরে কি আমরা খুঁজা পাবো না? তুই মনে করছোস এই বজ্জাত পোলার কাছে তোর কি? এটা বলে লাবণ্য আপুর চুল ধরে টেনে ধরে সেই খালা এবং টানতে টানতে তাকে কর্নারের কাছে নিয়ে যায়। এটা দেখে তুহিন ভাইয়ের রাগ হয়ে যায়। তখন তার খালাকে বলে, আপনি যদি না ছাড়েন আপনার চর দিব, প্রচণ্ড জোরে একটা চর দিব। চিৎকার দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে লাবণ্য আপুর খালা বলে যে, বজ্জাত ছাড়া তুই আমারে চর দিবি? তুই আমারে চিনস? তরে তো ধরছি রে, এখন দেখ কি করি। তোর রক্ত খামো, তোর কইলজা খামো, তোর তো পা থেকে মাথা পর্যন্ত সব খায়া ফেলামো। তুই আমারে চর মারবি? এই কথা বলে লাবণ্য আপুর চুলটা ধরে টান দেয়। লাবণ্য আপু দাঁড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এক হ্যাচকা টানে লাবণ্য আপাকে সেই ছাদ থেকে ফেলে দেয় এবং লাবণ্য আপু যে পড়তেছে জোরে চিৎকার দিয়ে সেই চিৎকারটাও শুনতে পায়। সাথে সাথে তুহিন ভাই জোরে একটা চিৎকার দিয়ে সেই রেলিংয়ের কাছে যেতে থাকে। এটা সব দেখছিল তুহিন ভাইয়ের বন্ধু। তুহিন ভাইয়ের বন্ধু দৌড়ে গিয়ে তুহিন ভাইকে ধরে, প্রচণ্ড জোরে একটা ধমক দেয়, তুই কি করিস? পাগল হয়ে গেছিস? তুই পড়ে যাবি। উনি দেখে রেলিংয়ের একদম কাছে আরেকটা কদম দিলে সেই রেলিংয়ের সঙ্গে বেঁধে পড়ে যেত তুহিন ভাই নিজেও। তুহিন ভাই থেমে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, লাবণ্য মরে গেছে, দেখ নিচে লাবণ্যের লাশ আছে, দেখ তো। তুহিন ভাইয়ের বন্ধুটা বলে, নিচে কিছুই নাই, দেখ ওই যে খালি রাস্তা, কিছুই নাই, ওই যে দূরে দূরে কুত্তা হাঁটতেছে, তুই ভুল দেখছ, স্বপ্ন দেখছস, ভিতরে আয়। তুহিন ভাই যাবে না, কিন্তু তুহিন ভাইয়ের বন্ধুটি জোর করে টেনে নিয়ে যাচ্ছে হচ্ছে তাদের বাসায়। প্রতিদিনই এরকম কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। এই সব কিছু তুহিন ভাইয়ের বন্ধু তার বাবাকে জানায়। বাবাকে জানাইলে উনি বলে যে, এখন কি করবো বাবা? তো সবাই বন্ধুরা মনে করছে যে, আঙ্কেল ওরা একটা ভালো ডাক্তার দেখান। তখন তুহিন ভাই বলে যে, কেন ডাক্তার কি দেখো? আমি তো ঠিক আছে, আমি সুস্থ আছি, আমার কোনো ডাক্তার দেখাইতে হবে না। তো সেদিন দুপুরে সবাই একদিন খাইতে বসছে, দুপুরবেলা, একদম দুপুর। তুহিন ভাই খাচ্ছে, তুহিন ভাইয়ের বাবা হচ্ছে খাটে, তুহিন ভাইয়ের বন্ধু হচ্ছে নিচে বসে খাচ্ছে। হঠাৎ করে তুহিন ভাই তার ভর দুপুর, বাইরে প্রচণ্ড রোদ, হঠাৎ করে সেই খাবারের প্লেটটা নিয়ে তুহিন ভাই খালি পায়ে তাদের ছাদে আসে, প্রচণ্ড গরম ছাদ, ওইখানে ভাত ছিটাচ্ছে। খাবি? খা খা, খাবি? খা, এটা বলতেছে আর ভাত ছিটাইয়ে দিচ্ছে। তো এটা দেখে তুহিন ভাইয়ের বাবা কান্না করে দেয়। উনি ভাবে তার ছেলেটা সম্পূর্ণই মানসিকভাবে পাগল হয়ে গেছে। তো জোর করে সেদিন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে বলে যে, না, ওর তো তেমন কোনো সমস্যা নাই, তবে খুব বেশি প্রেশার হলে মাঝে মাঝে এমন হয়। তো ডাক্তার কিছু রিল্যাক্সেনের ওষুধ দিয়ে দেয়, কিছু ঘুমের ওষুধ দেয়, তো ওগুলি খেয়ে ঘুমায়। তো 2-3 দিন ওষুধগুলি খাবার পর তুহিন ভাই কিছুটা সুস্থ হয়। সুস্থ হয়ে যাওয়ার পর তো ঠিক করে যে তুহিন ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে কিছুদিন যাবে, ওইখানে গিয়ে ভালো কোনো হুজুর বা কবিরাজ দেখাবে। তো তুহিন ভাইয়ের বন্ধুটা সঙ্গে, তুহিন ভাইয়ের বাবা বলে উনি তো একা নিয়ে যাইতে পারবে না এই অবস্থা হইলে। তো তুহিন ভাইকে বুঝতে না দিয়ে তুহিন ভাইয়ের বন্ধুটাকে সঙ্গে যাইতে বলে হচ্ছে তুহিন ভাইয়ের বাবা। তো তুহিন ভাইয়ের বন্ধু ঠিক রাজি হয়, ঠিক আছে আঙ্কেল চলেন। বলে যে, আঙ্কেল তাহলে আমরা যাবই, তো আরও 2 জনকে নিয়ে নেই। তো টোটালি তারা 3 বন্ধু, তুহিন ভাই আর তুহিন ভাইয়ের বাবা একসঙ্গে যেতে থাকে। তো যাওয়ার পরে দেখা যায় তারা তো দুপুর দিকে পরে তারা দুপুর দিকে বাসে ওঠে এবং যাইতে যাইতে তাদের দেখা যায় অনেক রাত হয়ে যায়। তো সেদিন তারা বাড়িতে যায়, তেমন কোনো প্রবলেম হয় না, বাড়িতে গিয়ে খাবার দাবার করে। সেই সময়টা ছিল এরকমই কোনো একটা ঈদের আগে সময়, ঈদের আগে দিয়ে। তো তখন বন্যার সিজন ছিল, ঈদ ছিল। এটা বেশ অনেক আগে এরকম একটা ঘটনা ঘটে যে বন্যার সময় ঈদ হয়েছিল। তো এই সময় আপনার যে 2-3 দিন 4 দিন চলে যায়, তখন আর
তেমন কোনো প্রবলেম হয় না তুহিন ভাইয়ের। তো বন্ধুদের সঙ্গে গ্রামে ঘুরে সবাই দেখে। তো সেদিন তো নতুন পানি আসে, নতুন পানি আসলে তাদের ওখানে একটা খেলা হতো নৌকা বাইচ। তো তাদের সেদিন হচ্ছে নৌকা বাইচের একটা প্রোগ্রাম। নৌকা বাইচের প্রোগ্রাম হলে বিকেল থেকে তাদের যে এলাকায় বিল ছিল, তাদের এলাকায় বেশ কয়েকটা বিল ছিল, ছোট মাঝারি বড়। তো ওইখানে যে সবচেয়ে বড় যে বিলটা ছিল, ওই বিলের একটা বিল থেকে বেয়ে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা যাওয়ার পরে একটা জায়গা পড়ে, ওই জায়গার নাম হচ্ছে জিনের বিল। তো গ্রামবাসীরা সবাই বলে ওইখানে হচ্ছে জিনরা থাকে। ওই একটা নির্দিষ্ট এলাকায় গেলে ওইখানে জিনরা মানুষের খুব সমস্যা করে, মানুষ মেরে ফেলে। তাই ওখানে দিনের বেলায় সচরাচর কেউ যায় না, রাতে তো প্রশ্নই আসে না। তো এখন যেহেতু ওনাদের সেই দিন হচ্ছে নৌকা বাইচ খেলা ছিল, বিকেল দিকে খেলা হবে। তো সকাল থেকেই সাজ ভাব। তো বিলে যারা মাছ ধরতে গিয়েছিল সেই নৌকা বাইচের আগে সবাই চলে আসে। তুহিন ভাই সহ তুহিন ভাইয়ের বন্ধুরা তাদের বাড়ির উঠোনের বারান্দায় ছিল। তো মাছ ধরে নিয়ে আসতেছে, তখন একজনকে জিজ্ঞেস করে যে, ভাই কি মাছ ধরতে গেছিলা? তখন বলে, হ্যাঁ মাছ ধরতে গেছিলা। তখন বলে যে, কই গেছিলা? কই আজকে তো সেই দেওয়ের বিলে গেছিলাম। দেওয়ের বিল হচ্ছে যে দেও দানব যেগুলো বলে, ভূতের বিল। এই দেওয়ের বিলই হচ্ছে জিনের বিল। তারা সেই গেছিল, ওইখানে গেছিল। কয় ভাই তুমি দেওয়ার বিলে গেলা, দেওয়ার বিলে কি মাছ পাও নাই? কয় পাইছি তো, বাচ্চা বোয়াল মাছ পাইছি। তো আমি যে তো ফালাইছি রাইতে যাব। তখন তুহিন ভাই বলে, তুমি যে রাইতে যাবা, ওনে না সমস্যা, রাইতে গেলে তো মানুষ মেরা লায়। দূর বেড়া কি এর মানুষ, রাইতে মাছ যাবো আমরা 4-5 জন একসঙ্গে যাবো, তো নৌকা যাবো অনেকগুলা, আমরা যাবো, তুই যাবি? তুহিন ভাই বলে যে যদিও অনেকেই যাও তাহলে আমারে নিয়ে যাবে, আমি যাবনি। কয় ঠিক আছে, কয় চল আগে নৌকা বাইচ দেখি, খেলা শেষ হলে পরে যাবো আমরা রাইতে। তো তুহিন ভাইয়ের বন্ধুরা মিলে সবাই খেলা দেখে। খেলা দেখলে বিকেলে হচ্ছে সে আলী ভাই আসে। আলী ভাই আসার পরে বলে যে, কিরে তুই যাবি মাছ? আমরা তো রাইতে যাবো মাছ ধরতে, যাব দেওয়ের বিলে যাবো। দেওয়ের বিলে যাবি তুই? কয় দেওয়ের বিলে যাবো, আমার তো বাসা থেকে যাইতে দিব না। কয় কে? কয় দেওয়ের বিলে তো কইছে মানে দানব থাকে, জিন থাকে, মানুষ তো মাইরা লায়। দূর বেটা, এগুলো অনেক আগের কথা, এখন আর কিছু থাকে না। আমি যাব, তুই কইস, তুই যদি যাস তাহলে আমি তোর নিয়ে যাবো, আর না গেলে তুই বাসায় থাকিস, সমস্যা নাই। কয় ঠিক আছে আলী ভাই তুমি যাও, আমি চেষ্টা করুন তোমার লোকে যাওয়ার জন্য, অনেকদিন মাছ ধরি না। তো মাছ ধরার শখ ছিল হচ্ছে তুহিন ভাইয়ের, বেশ শখ ছিল। তো সেদিন তুহিন ভাই তার বন্ধুদের সঙ্গে কথা বলে যে, দেখ আমাদের এখানে তো একটা বড় বিল আছে, আর এখন বর্ষার মানে অসময়ে বর্ষার সিজন, এই বর্ষার সিজন তো বড় বিল, অনেক বড় বড় মাছ আছে, বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। তো আলী ভাই যাবো তার নৌকা নিয়ে, যাবি নাকি? সাথে যাবি? চল আমরা মাছ ধরা দেখবো নি। কখন যাবে? কয় না বেশি যাবে তো, তারা তো একটু রাতেই যায়, ধর 10টা 11টা 12টার দিকে যায়, আবার ভোর হওয়ার আগে চলে আসে। তো এই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার আমাদের তুহিন ভাইয়ের বন্ধুদের আগে তো এক্সপিরিয়েন্স ছিল না। তো তুহিন ভাই আগে মাঝে মাঝে রাতে মাছ ধরতো তাদের এলাকায়, ওইটা সমস্যা হইতো না। তো এইটা শুনে তার বন্ধুরাও রাজি হয়ে গেছে যে চল যাই, যাবনি রাতে। তো সেদিন তারা রাতে সারাদিন বিকেলে ঘুরে এবং তারা নৌকা বাইচি দেখে তাদের খুবই ভালো লাগে, এবং তারা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আজকে রাতে তারা সেই মাছ ধরা দেখতে যাবে। যেই কথা সেই কাজ, তারা খাবার খেয়ে রেডি হয়ে যায় যে কখন যাবে তারা। তো এরকম খাবার খেয়ে তারা বিশ্রাম নিতে থাকে। এরকম একটা বিশ্রাম নিতে দেখা যায় 10:30 11টা বেজে যায়, 11:30টাও বেজে যায়। তো তারা চিন্তা করে যে কী ব্যাপার, আলী ভাই আসে না কেন, নাকি চলে গেল? তো ওইখান থেকে তারা ভাবে যে ঠিক আছে আলী ভাইদের বাসায় যায় খোঁজ খবর নিয়ে আসি। তখন তুহিন ভাই আর তার 3 জন বন্ধু মিলে আলী ভাইদের বাসায় যায়। আলী ভাইদের বাসায় গেলে তখন আলী ভাইয়ের যে ওয়াইফ থাকে তখন বলে যে, তুহিন তোমার ভাই তো মাছ ধরতে গেছে। কখন গেছে? কই তো একটু আগে গেছে। তো এই চিন্তা করে তারা আবার হেঁটে শুরু করে হচ্ছে তাদের বাড়িতে আসে। ওখান থেকে হচ্ছে বিলের যে ওনারা যে বিলটা যাবে ওইখান থেকে তাই প্রায় 15 মিনিট হেঁটে হচ্ছে ছোট্ট একটা বিলে যাইতে হয়। ওখান থেকে নৌকা নিয়ে সেই বিল বেয়ে 15 থেকে 20 মিনিট যাইতে হয় হচ্ছে সেই বড় বিলে যাইতে। ওই বড় বিলে যাবার পর আরও 15 মিনিট, মানে টোটাল আধা ঘন্টা লাগে হচ্ছে সেই দেওয়ের বিল অথবা হচ্ছে জিনের বিল নামক জায়গা, ওইখানে যাইতে। ওখানে তারা রিস্ক নিয়ে যায় বড় মাছ ধরার জন্য, এখানে বেশ বড় বড় মাছ পাওয়া যায়। তো ওইখানে যাওয়ার পরে দেখে ঠিকই একটা নৌকা।
তো আলী ভাইয়ের নৌকাটা তো ছোট ছিল, এই নৌকাটা দেখে অনেক বড়। তো যে বড় দেখার পর তারা ধীরে ধীরে হেঁটে সেই নৌকায় যায়, বিলে নৌকাটা বাঁধা, এবং সামনে একজন লোক ছিল। তো তারা ভাবে এটা হচ্ছে তাদের আলী ভাই। এটা ভেবে তারা নৌকা পর্যন্ত যায়। যাওয়ার পর জিজ্ঞেস করে, কে আলী ভাই নাকি? ওখান থেকে কোনো কথা আসে না, শুধু বলে যে ওট ওট। তারা কণ্ঠটা শুনে এটা আলী ভাইয়ের কণ্ঠ। তারা কিছু না বলে, মানে কিছু মনে না করে তারা হচ্ছে সেই নৌকায় উঠে যায়। নৌকায় উঠে গেলে আলী ভাই হচ্ছে যে পেছন দিকে তারা নৌকা বাইতেছে, আলী ভাই বাছে, আর হচ্ছে সামনে যে গলুইটা বা যেখানে বসার জায়গা, ওইখানে হচ্ছে তারা 4 বন্ধু মিলে বসে। আলী ভাই আর আলী ভাইয়ের মানে তুহিন ভাই আর তুহিন ভাইয়ের 3 বন্ধু। তো ওইখানে বসলে নৌকা চলা শুরু করে। তো নৌকাটা এত স্মুথলি যাচ্ছিল, মূলত বিলে তো বাতাস থাকে, সেই বাতাসে আস্তে আস্তে নৌকাটা হেলে যাওয়ার কথা বা হালকা হালকা দোলনি খাওয়ার কথা, কিন্তু নৌকাটা কোনো দোলনি খাচ্ছে না এবং ঝাঁকিও লাগতেছে না। তো আস্তে আস্তে তারা যাচ্ছে। এটা একবার খেয়াল করেও তারা আর কোনো কিছু বুঝে ওঠে না, তাদের মধ্যে এক্সাইটিং থাকে, এত রাতে যাচ্ছে, বিলে যাবে, মাছ ধরবে। তো প্রায় 20-25 মিনিট পর তারা খেয়াল করে যে আলী ভাই কোনো কথা বলে না, উনি শুধু নৌকাটা বাইতেছে, আর হচ্ছে তারা 4 জন বন্ধুই কথা বলতেছে। তো এমন সময় আলী ভাই বলে, ওই যে দেখতেছো না হারিকেন, এত রাতে হারিকেন আসার কথা না, তারা এতক্ষণ কোনো হারিকেনও দেখে নাই। আলী ভাই যখন বলে ওই যে দেখতেছো না হারিকেন, এটা বলার সঙ্গে সঙ্গে তারা দেখে ওইখানে একটা বাঁশের খুঁটি হচ্ছে অনেক গভীর পর্যন্ত খুঁটি করা, মানে খুঁটি দিয়ে বাঁধা, এবং সেই খুঁটির মাথায় একটা হারিকেন জ্বালানো। তখন বলে, হ্যাঁ আলী ভাই, যে একটা হারিকেন জ্বলতেছে, তো কয় ওইটাই হইল দেওয়ের বিল, বুঝছো? ওই হারিকেনটার ওইখানে আমরা যাব না, ওইখানে যাওয়া যাবে না, আমরা পাশ দিয়ে মাছ ধরে চলে যাব, আমরা একটু মোটামুটি মাছ ধরতে পারলে আমরা চলে যাব। ঠিক আছে আলী ভাই, চলো। তারা যখন সেই হারিকেন থেকে প্রায় 20-25 ফিট দূরে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। স্বাভাবিক ঝড় না, প্রচণ্ড ঝড়। সাগরের যেমন বিশাল বিশাল ঢেউ থাকে, এরকম ঢেউ এসে তাদের নৌকাটা কাঁপিয়ে দেয়। এবার তুহিন ভাই সহ তার যে 3 জন বন্ধু ছিল, সবাই ভয়ে আঁতকে ওঠে। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আলী ভাই, আপনি নৌকাটা পেছনে নিয়ে যান, তাড়াতাড়ি ঘাটে নিয়ে যান। আলী ভাই কোনো কথা বলে না। নৌকাটা যেন তার ইচ্ছা মতো ঘুরে একা একাই সেই হারিকেনটার দিকে যায়। হারিকেনের আলো ছিল লাল। হঠাৎ করে হারিকেনের আলোটা কৃষ্ণবর্ণ হয়ে যায়, কালো। হারিকেন থেকে আলোর বদলে যেন কালো ছড়াচ্ছিল, কালো আর কালো। আলী ভাই কথা বলে না। তারা চিৎকার করে বলে, আলী ভাই, নৌকাটা পেছনে নাও। আলী ভাই যেন পাথরের মূর্তি হয়ে যায়। তুহিন ভাই হেঁটে হেঁটে আলী ভাইয়ের কাছে যায়। প্রচণ্ড বাতাস, যে কোনো সময় তারা নৌকা থেকে পড়ে যেতে পারে। ধরে ধরে আলী ভাইকে ডাক দেয়, আলী ভাই। আলী ভাই কোনো কথা বলে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার সমস্ত শরীর ঠান্ডা। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো শুরু হয়। সেই হারিকেনটা যেখানে, তার থেকে একটু দূরে প্রচণ্ড জোরে পানির ঘূর্ণন শুরু হয়। মনে হচ্ছিল ঘুরতে ঘুরতে পেছনে, মানে ভেতরে এমন একটা বিশাল জায়গা হয়ে যায় যেখান দিয়ে তাদের নৌকাটা অনায়াসে একদম গভীরে চলে যাবে। কি করবে বুঝতে পারে না। তুহিন ভাই সঙ্গে সঙ্গে নৌকাটা বাওয়া শুরু করে, কিন্তু নৌকাটা 1 ইঞ্চও আগাচ্ছিল না। হঠাৎ করে চারপাশ থেকে প্রচণ্ড শব্দ আসে, হই হই রই রই এরকম শব্দ আসতে থাকে। তারা ভাবে যে একে তো ঝড় উঠেছে, দ্বিতীয়ত তারা ডাকাতের কবলে পড়েছে। ভয়ে যে আলী ভাই পাথরের মতো হয়েছিল, উনি দেখে যে ঘূর্ণায়নটা হয়েছিল, যে ঘূর্ণির মধ্যে তাদের নৌকাটা পড়লে সমস্তটা গভীর জলে ডুবে যাবে। আলী ভাই ঠিক লাফ দিয়ে সেই ঘূর্ণায়নের মধ্যে, পানির ঘূর্ণির মধ্যে লাফ দেয়, এবং সঙ্গে সঙ্গে দেখতে দেখতে উনি পানির অতল গভীরে তলিয়ে যায়।
তার অন্য যে তিনজন বন্ধু ছিল ওরা ভয়ে চিৎকার করতে থাকে, কান্না শুরু করে দেয়। কি করবে বুঝতে পারে না। তুহিন ভাই কি করবে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ করে সেই তিনজন বলে ওঠে, তুহিন বন্ধু, আমরা তো মনে হয় রে আজকে বাচ্চা বাসে যেতে পারম না রে, আমরা তো মরে যাবো রে। তুমি বলে, আরে কিছু হবে না, আমরা বাসে যাব, নৌকা বাইয়া বাসে যাব, ঝড়টা থামলেই। সেই তিনজন একসঙ্গে বলে, এটা কি থামার ঝড়? তুই বুঝোস না? ওইটা কি তুহিন ভাই ছিল? তুহিন ভাই ছিল না তো রে, আমরা তো আজকে গেছি, বাসুম না রে, আজকে তো আমরা মরে যাব। হঠাৎ করে পেছন থেকে সেই বৃদ্ধ মহিলা এমন গভীর জলের মধ্যে পানির উপর দিয়ে হেঁটে আসে, এসে বলে, লাফ দে। সেই তিনজন থেকে একজন বলে ওঠে, তুমি কই আসিলা? তোমার লেগে তো এতক্ষণ অপেক্ষা করতেছি, আসো, তুহিনরে তো নিয়ে আইছি, সবাই মিললে একসাথে লাফ দিব। এই কথাটা বলেই তুহিন ভাইয়ের তিনজন বন্ধু পানিতে লাফিয়ে পড়ে। তুহিন ভাই অবাক হয়ে যায়, নিজেকে বিশ্বাস করতে পারছিল না, এটা কি হইল। সেই বৃদ্ধ মহিলা ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আয় লাভ দে, তোর কষ্ট হইব না, তোর টাইন না একবারে বিলের মাটিতে পুঁততে রাখবো, মাথাটা কেদের মধ্যে দেব, পাও দুইটা তোর উপরে থাকবো। তোরে পাইব কখন জানোস? তোরে পাইব কালকে সন্ধ্যায়, মাগরিবে আজান দেওয়ার পরে তোর লাশটা ভাসায় দিব। লাভ দে, আয় লাভ দে। এটা বলতে বলতে সেই ভয়ঙ্কর বুড়িটা সামনের দিকে এগিয়ে আসতে থাকে। তুহিন ভাই ভয়ে চিৎকার দিয়ে কান্না করতে শুরু করে। উনি কি করবে বুঝতে পারে না, ওনার কোনো সূরা কালাম মনে পড়তে থাকে না। উনি যতটুকু পারে পড়ে যাচ্ছে, কতক্ষণ পড়ছে তিনি জানে না। হঠাৎ করে সব কিছু শান্ত হয়ে যায়, দূর থেকে শব্দ আসে, দূর হয়ে যা, চলে যা সামনে থেকে। শব্দটা শোনার পর তুহিন ভাই চোখ খোলার পরে দেখে সেই ভয়ঙ্কর মহিলা কিছু একটা দেখে আতঙ্কে কেঁপে ওঠে। সেই পানির উপর দিয়ে দৌড়ে কোনো একটা নির্দিষ্ট দিকে চলে যায় এবং যেতে যেতে সে যে দৌড়াচ্ছে সেই দৌড়ের শব্দটা একটা সময় শূন্যে মিশে যায়, বাতাসে দৌড়ানোর শব্দ আর উনি পায় না। হঠাৎ উনি দেখে সেই পানির উপর, মানে তুহিন ভাই দেখে পানির উপর দিয়ে অনেকগুলি ঘোড়া দৌড়ে যাচ্ছে, সবগুলি সাদা ঘোড়া। ঘোড়ার উপর মানুষ নাকি বোঝা যায় না, বোঝা যায় আলখেল্লা পরা কোনো একটা পোশাক পরা, সবার মাথায় হুডি যে থাকে এরকম হুডি দেয়া, কোনো কিছু আর দেখতে পারে না। ওনার কাছে মনে হচ্ছিল একটা না কয়েকশো ঘোড়া তার নৌকার ওদিক দিয়ে পার হয়ে যাচ্ছিল। ঘোড়াগুলি যখন যাচ্ছিল তখন সম্পূর্ণ ঝড় থেমে যায়, সেই পানির ঘূর্ণিটা থেমে যায়, সব চিৎকার চেঁচামেচি সব থেমে যায়। একে একে ঘোড়া যাচ্ছে, সব যেতে 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 এক শেষের ঘোড়াটা একটু থামে, 1 সেকেন্ডের জন্য থেমে পেছন দিকে তাকায় তুহিন ভাইয়ের দিকে। তুহিন ভাই দেখে তার চেহারা কিচ্ছুই দেখা যায় না, শুধু 2টা চোখ জল জল করছে। 1 সেকেন্ড থেমেই সেই ঘোড়ার সাওয়ারি আর ঘোড়া চলে যায় পানির উপর দিয়ে দৌড়ে দৌড়ে। তুহিন ভাই এখন দেখে সম্পূর্ণ বিলটা, জিনের বিল একদম নীরব। উনি ভালো করে খেয়াল করে দেখে সেই বিলে 4টা লাশ ভাসতেছে। অন্ধকার রাতেও তিনি যেন কেন স্পষ্ট দেখতে পাচ্ছে এর মধ্যে 3টা লাশ হচ্ছে তার বন্ধুর, 3 বন্ধুর। আর একটা লাশ কার উনি জানে না। হঠাৎ করে তার নৌকাটায় ঠুকঠুক ঠুকঠুক করে শব্দ হইতে থাকে। উনি শব্দটার উৎস খুঁজতে গিয়ে পেছনে তাকায়।
উনি দেখে তার পেছনে, তার নৌকার পেছনে অনেকগুলি লাশ। উনি ভালো করে খেয়াল করে দেখে ওনার চারপাশটা ঘিরে কয়েক হাজার লাশ ভেসে আছে। দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকা চলে আসতেছে, অনেকগুলি নৌকা, কয়েকশো নৌকা চলে আসছে তার নৌকার কাছে। প্রত্যেকটা নৌকায় একটা করে মানুষ, কোনো কোনো নৌকায় পুরুষ এবং কোনো কোনো নৌকায় সাদা বোরখা পরা মহিলা। এমন দৃশ্য তুহিন ভাই কখনো দেখে নাই। উনি দেখে প্রত্যেকটা নৌকায় একটা করে লাশ কাফনে মোড়ানো। তারা একে একে আসে, সে পানির ঘূর্ণিটা যেখানে ছিল ওখানে একটা করে লাশ ফেলে দিয়ে চলে যাচ্ছে। ফেলতে ফেলতে লাশের স্তূপ হয়ে গেল, সেই ঘূর্ণির জায়গাটায় লাশ জমে গেছে। আবার ঘূর্ণি শুরু হয়, সবগুলা লাশ চলে যায় পানির নিচে। এবার চলে আসে আরও নৌকা, কয়েকশো নৌকা। এই নৌকাগুলোর মধ্যে যে লাশ আসে ওরা ফেরিওয়ালা, লাশের ফেরি, ওরা লাশ বেচে। চিৎকার করে বলতে থাকে, লাশ, টাটকা লাশ, আমরা লাশ বেচি। অপর দিক থেকে আরও নৌকা আসতে থাকে, 5-6টা নৌকা আসে। প্রত্যেকটা নৌকার চালক হচ্ছে মহিলা, তাদের কণ্ঠ মহিলা কণ্ঠ, কি বলতেছে তারা বুঝে না। হঠাৎ করে তার কাছে কথাগুলি কেমন যেন স্পষ্ট হয়ে যায় তুহিন ভাইয়ের। কেউ একটা বলে, কবের লাশ? টাটকা লাশ, আজকে সকালে মরছে, আমারে দাও। কোনটা নিবি? কই যে মহিলা মারা গেছে, তার পেটে বাচ্চা, এটা আমারে দাও। এটার অনেক দাম, দাম দিতে পারবি? পারুম, দেও। কি দাম দিবি? বোরখা পরা মহিলাটা একটু খেয়ালির হাসি, রহস্যের একটা হাসি হেসে অপোজিট সাইডে যে পুরুষটা লাশ বিক্রি করতেছিল তাকে বলে, তোমার আদম দিন। পুরুষটা কোনো কথা বলে না, লাশ নিয়ে যা। সেই মহিলা তার নৌকাটা সেই লাশের নৌকার কাছে ভিড়ায়, ভিড়ানোর পর বলে, লাশ দাও, আমার আদম দে। সেই মহিলা এবার ঘাড় ঘুরাইয়া তুহিন ভাইয়ের দিকে তাকায়, বলে, ওই যে তোর আদম, তুই নিয়ে যা। সেই লোক একটা হ্যাচকা টানে কাফনে মোড়ানো সেই লাশটা তুলে ফেলে এক প্রকার ঢিল দিয়ে সেই মহিলার নৌকার মধ্যে লাশটা ফেলে দেয়। এখনো বোঝা যাচ্ছে এটা একটা মহিলার লাশ, তার পেটে বাচ্চা। এটা দেখে ফিক ফিক করে হাসতে থাকে সেই সাদা কিছু একটা পরা, সাদা বোরকার মতো পরা সেই মহিলা। ধীরে ধীরে নৌকাটা বেয়ে চলে যাচ্ছে। যার কাছে সেই লাশটা নিছে সেই লোক তার নৌকাটা নিয়ে ধীরে ধীরে তুহিন ভাইয়ের দিকে আগাইতে থাকে। এর মাঝে পেছন থেকে একটা ডাক দেয়, কিছু একটা বলে ডাক দেয়। ফিরে তাকায়, যে নৌকা নিয়ে আসতেছিল সেই লোকটা পেছনে ফিরে তাকায়, ফিরে তাকিয়ে বলে, তুই কি চাস? আমার মাথা লাগবো। পেছনে যা, ওই যে নৌকাটা দেখতেছ লাল হারিকেন জ্বলে, ওইখানে মাথা কাটা আছে, ওইটা নিয়ে যা। কয়, আমার ওই মাথা না, আমার আরেকটা মাথা লাগবো। ওইখানে সব মাথা আছে, ওইখান থেকে নিয়ে যা। তর্ক লেগে যায়, ওই মাথা দিয়ে আমার হইব না। কই মাথা দিয়ে আর হইব না? এই সবগুলা লাশ আজকে কবর থেকে উঠানো হয়েছে, ওই দেখ মাথা কাটা, কোনোটা দেখায় শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা। তখন লোকটা তুহিন ভাইয়ের দিকে তাকায়, আমার ওর লাশ লাগবে, ওর মাথা লাগবে। এটা বলেই চারদিকে মানে কাঁপিয়ে জোরে হাসতে থাকে। হঠাৎ করে আবার ঝড় শুরু হয়।
তুহিন ভাইয়ের যে 3জন বন্ধু যে যারা পানিতে লাফ দিয়েছিল, মারা গিয়েছিল, তাদের লাশ ভাসছিল। হঠাৎ করে তারা কেমন যেন নড়ে ওঠে, নৌকার দুপাশ ধরে উপরে বলে, তুহিন আমগরে বাঁচা। তুহিন ভাই তাকিয়ে আছে ওদের দিকে। তুহিন ভাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কারণ তার 3জন বন্ধুর কারোরই চোখ ছিল না, চোখ উপড়ানো। হঠাৎ করে তারা দুই পাশ থেকে নৌকাটা ঝাঁকানো শুরু করে। তুহিন আমগরে বাঁচা, তোর মাথাটা এরে দিয়া দে, তোর মাথাটা দিলে আমরা বাচ্চা যাবো। তুহিন ভাই ভয়ে কাঁপতে থাকে, কি করবে বুঝে ওঠে না। হঠাৎ করে সেই লাশের নৌকার সেই পুরুষটা হাতে বড় একটা রামদা নিয়ে আসতে থাকে। পেছন থেকে জোরে শব্দ, হাসির শব্দ, চিৎকারের শব্দ বলতে থাকে, মাথা কাটো, মাথা দাও, মাথা দাও, মাথা কাটো। কোত্থেকে যেন 2-3জন লোক লাফ দিয়ে তুহিন ভাইয়ের সেই নৌকায় উঠে যায়। উঠে গেলে তুহিন ভাইকে নৌকায় শোয়ায় ফেললে তাকে তার মাথাটা নৌকার, তার শরীরটা নৌকার ভেতরে রাখে, মাথাটা রাখে নৌকার বাহিরে। বড় একটা রামদা দিয়ে সেই লোক তুহিন ভাইয়ের গলায় কাছে নিয়ে যায়, বলে ঠিক এইখানটায় কোপ দিব। সে মাথার উপরে দাটা তোলে, রামদাটা তোলে, আবারও গলার কাছে নিয়ে যায়। 1, 2, এভাবে 2বার বলে। ঠিক 3বারের সময় এই লোকটা কোপ দিয়ে মাথাটা কেটে ফেলবে। সে আবার গুনে 1, তার রামদাটা গলায় ছোঁয়ায়, আবার মাথার উপরে উঠে, আবার বলে 2, রামদাটা আবার গলায় ছোঁয়ায়, আবার উপরে তুলে। সে তুহিন ভাইকে বলে, এবার তোর শেষ, এইবারই শেষ। প্রচণ্ড জোরে কোপ নিয়ে আসে তার মাথায়, তার গলার উপরে, যে তার ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। এই সময় একটা ঝাঁকুনি হয়, এত ঝাঁকুনি যে ঝাঁকুনিতে তার সেন্স ফিরে আসে। উনি দেখে যে এখনও সে তার ঢাকার মেসে, তার বাবা তার খাটের উপরে খাচ্ছে, এক পাশে তার বন্ধু, এক পাশে উনি। এটা যেদিন ভাত ছড়িয়ে দিয়েছিল, এটা তার পরের দিনের ঘটনা। আসলে উনি এখনো বাড়িতেই আসে নাই, তার বন্ধুর 3জনও বাড়িতে আসে নাই। কেন এমন হচ্ছে? কিন্তু এবার সত্যি সত্যিই তার 3জন মিলে, বন্ধু মিলে তাকে গ্রামে নিয়ে আসে। গ্রামে নিয়ে আসার কিছুদিন পর দেখে যে বন্যার পানি বেড়ে যায় এবং কাকতালীয়ভাবে সেই দেওয়ের বিল থেকে আলী ভাই মাছ ধরে নিয়ে আসছিল, হাতে বোয়াল মাছ, এবং সেদিন বিকেলে হচ্ছে নৌকা বাইচ খেলা। আলী ভাই বলে, তুহিন ভাই জিজ্ঞেস করে, আলী ভাই কই গেছিল? আলী ভাই বলে যে আমি মাছ ধরে নিয়ে এলাম দেওয়ের বিল থেকে। ওইখানে গেছো, ভয় পাও না, এটা তো খারাপ মানুষ মেরে ফেলে। এইটা বইলাই তুহিন ভাই সব কিছু মনে পড়ে যায়, কি হচ্ছে কি হবে। কয় মাছ ধরে নিয়ে আসলাম, রাতে আবার যাব, বাইচ খেলা আছে তো, বাইচ খেলায় দেখা পরে যাব, তুমি যাবা? তুহিন ভাই এবার কিছু বলে না। উনি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়, বাইচ খেলাও দেখে না। তার বাবাকে বলে, বাবা আমার শরীরটা খারাপ লাগতেছে, একজন হুজুর দেখাও। তো সেই বাড়িতে একজন হুজুর নিয়ে আসে, আলী ভাই নিয়ে আসে। আলী ভাইয়ের বাবা আলী ভাইকে বলে, আলী ভাই একজন হুজুরকে নিয়ে আসে। হুজুরকে নিয়ে আসলে বলে যে আমার ছেলেটার এই প্রবলেম হচ্ছে, হুজুর কি করা যায়? তো হুজুর প্রাথমিকভাবে দেখে, দেখার পর ওনাকে ঝাড়ফু দেয়, পানি পড়া দেয়। তো ঝাড়ফু পানি পড়া দিয়ে কিছুদিন কাজ ভালো হয়। কাজ ভালো হইলে, মানে কিছুটা ভালো হইলে উনি দেখা যায় যে কয়েকটা দিন ভালো, আর কোনো কিছু দেখে না, স্বপ্ন দেখে না, সেই বিদঘুটে মহিলাকেও দেখে না। তো একদিন ভর দুপুর বেলায় তারা হাঁটতে হাঁটতে তাদের বাড়ি থেকে একটু দূরে যে প্রাইমারি স্কুলটা, ওইখানে যেতে 2টা ব্রিজ পড়ে। তো বর্ষার সিজনে হচ্ছে ছেলেমেয়েরা সেই ব্রিজে খেলাধুলা করে। তো হাঁটতে হাঁটতে তুহিন ভাই এবং তার 3জন বন্ধু মিলে সেই ব্রিজে যায়।
হঠাৎ করে ভর দুপুরবেলায় তুহিন ভাই জামা কাপড় পরনে অবস্থায় তার 3 বন্ধুর মাঝখান থেকে লাফ দেয় সে ব্রিজ থেকে নিচের যে খাল ছিল সেই খালে। এটা দেখে 3 জন বন্ধু কী করবে বুঝতে পারে না। 2 জন বন্ধু সঙ্গে সঙ্গে লাফ দিয়ে তুহিন ভাইকে ধরে কিনারায় নিয়ে আসে। কিনারায় নিয়ে আসলে তুহিন ভাই বলে যে উনি কীভাবে নিচে পড়লো খেয়াল নাই, কিন্তু যখন পানিতে পড়ছে তখন তার খেয়াল হয়েছে। তখন জিজ্ঞেস করলো, তুই তো লাফ দিছিস। আমি তো লাফ দিনে, আমার কেউ একজন ধাক্কা দিছে। কানে কানে বলতেছে লাফ দে, তুই উড়তে পারবি, তোরে আমি উড়া শিখাই দিব। এরপরে তার আর কিছু মনে নাই। আবারও সেই হুজুরকে ডাকা হয়। হুজুরকে ডাকা হইলে মানে ওই তুহিন ভাইকে বলে যে তুমি ওইখানে গেছিলা কেন, তুমি ব্রিজ থেকে লাফ দিছো কেন? তুহিন ভাই বলে, আমি তো ব্রিজ থেকে লাফ দিতে যাই নাই, আমি তো লাবণীদের বাসায় যাইতে চাইছিলাম। তুহিন ভাইয়ের বাবা সব ঘটনা বলে। হুজুরও ঘটনা গেস করে এবং কিছু আমলের মাধ্যমে জানতে পারে যে কালো জাদু করা হয়েছে। তুহিন ভাই কয়েকদিন ট্রিটমেন্ট করার পর তার মনে পড়ে যে সেই শার্টের কথা। হুজুরকে বলে, হুজুর আমি আমার একটা শার্টের টুকরা পাইছিলাম এরকম। অনেক খোঁজাখুঁজির পর তারা শার্টেরটা খুঁজে পাওয়া যায় না। হুজুর চেষ্টা করে যে এই আমল করে তাকে সুস্থ করা যায় কিনা এবং অনেক দিন চেষ্টা চালানোর একটা পর্যায়ে দেখে যখন কাজ হচ্ছে না, তখন বাধ্য হয়েই হুজুর বেশ কিছু লোকজন নিয়ে সেই আপুদের বাসায় যায়। যাবার পর তার বাবাকে বলে যে দেখেন, আমি জানি কি হচ্ছে না হচ্ছে, এটা তো আসলে খারাপ। আপনি যদি বিয়ে দিতে না চান না দিবেন, একটা ছেলের জীবন কেন ধ্বংস করবেন? বেশ কয়েকদিন বোঝানো হয়। একটা পর্যায়ে গিয়ে তার বাবা বুঝে না, ঠিক আছে, তবে কথা বলে যে তাদের বিয়ে হবে না, তারা যেন আলাদা হয়ে যায়। তখন তুহিন ভাইয়ের বাবা সেই হুজুর সব কিছু বলে যে ঠিক আছে, তারা আলাদা হয়ে যাবে। তুহিন ভাইয়ের যে খালাটা ছিল সে নিজেই সব এই ব্ল্যাক ম্যাজিকগুলি করার ফলে তুহিন ভাইয়ের আজকে এই অবস্থা। এবং একটা পর্যায়ে খোঁজাখুঁজি করে তুহিন ভাইদের বাড়ির একটা অংশ থেকে তার সেই শার্টটা পাওয়া যায় এবং শার্টের একটা অংশ কাটা থাকে। সেই শার্টটা আগুনে পুড়িয়ে ফেলে তুহিন ভাইদের উঠান, তুহিন ভাইয়ের ঘর, ওইখান থেকে বেশ কিছু তাবিজ উদ্ধার করা হয়, সবগুলো তাবিজ পুড়ায় ফেলে। তো ধীরে ধীরে তুহিন ভাই ঠিক হয়ে যায়। একটা সময় গিয়ে তার মাথার সমস্যাটাও থাকে না। তো এখন তুহিন ভাই আগের থেকে অনেকটা ভালো আছে এবং তুহিন ভাই আমাদের এই ঘটনাটা পাঠিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তুহিন ভাইয়ের সঙ্গে লাবণী আপুর মিলটা আর হয়নি। তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। আসলে তার জীবনের একটা স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এর জন্য তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আর আপনারা যদি আপনার জানা কোনো ঘটনা স্টোরি টেলিং বাই শাওন এই চ্যানেলের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনার ঘটনাটি লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন storytellingbyShaon@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।